আর্মি ব্যাগ থাকলেই কি সেটা অন্যায় হবে, না থাকাটাই স্বাভাবিক? আপনি কি মনে করেন একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার হিসেবে আপনার দীর্ঘদিন আর্মিতে চাকরি করেছেন এবং উনি যেই সময়টার কথা বলেছেন সেই সময়তেও আপনি আর্মিতেই ছিলেন। ধন্যবাদ আমার সহ আলোচক এবং চৌকস উপস্থাপক। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ডিসিশন নিয়ে আমার বন্ধু কথা বলছেন। বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আর্মি ব্যাক। আর্মি ব্যাক বলে কোনো কথা নাই। কোনো একটা দেশ তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এক জায়গাতে একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এবং তিনটারই জন্য প্রয়োজন ল এনফোর্সমেন্ট এজেন্সি। এই ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং দেশকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশমাতৃক সেনাবাহিনী, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। দ্বিতীয় আক্রমণ হচ্ছে দেশের প্রয়োজনে দেশের দায়িত্বপ্রাপ্ত ডিফেন্স মিনিস্টার যিনি থাকেন, যে দিক নির্দেশনা দেন দেশ গঠনে সে দায়িত্ব পালন করা। তো যখন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তখন তারা দায়িত্ব পালন করছে। বর্তমান পরিস্থিতিতে আমার বন্ধু যেটা বললেন যে ক্ষমতার পরিবর্তন বা দেশের পরিবর্তন বা পট পরিবর্তনের সময় মুখ্য ভূমিকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিবেকের বিচ্ছিক দংশনের স্থান থেকে সেনাবাহিনী প্রধান কঠোরভাবে দায়িত্ব পালন করায় সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা স্বীকার করি যে এটা তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আবার যখন একটি তত্ত্বাবধায়ক সরকারে বলা হয় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেখানে তাদেরকে সমর্থন করতে বলা হয়েছে। তো আর্মি এমন একটা অর্গানাইজেশন যেখানে আমার 30 বছর সেনা লাইফে আমি দেখেছি, যেদিন আমরা কমিশন প্রাপ্ত হয়েছি সেদিন একটা শপথ নিয়েছিলাম যে জল স্থল আকাশ পথে যেখানেই যাইবা আদেশ করা হইবে, আর যখন দেশ থেকে যে দায়িত্ব পালন করতে বলা হবে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য থাকিব। তা সেই এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি তাদের সার্বিক সহযোগিতায় আর্মির দায়িত্ব। এখন যে আর্মিতে দায়িত্ব পালন করা হচ্ছে মাঠে ঘাটে, যে পুলিশের দায়িত্ব, এটা কিন্তু আর্মির দায়িত্ব না। দেশের এই চরম দুঃসময়ে আর্মি, বিদ্যুৎ সেক্টর যখন চরম দুঃসময় তখন তাদের আর্মি। আমাদের যে আহ, যে সার ফ্যাক্টরি গুলো, আমি সার কারখানায় অতিরিক্ত দায়িত্ব পালন করেছি, ওটা কিন্তু আমার আর্মির কোনো দায়িত্ব ছিল না, কিন্তু দেশের প্রয়োজনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেজন্য যে ঘোড়াশাল সার কারখানার ওখানে আমাদের আর্মি দায়িত্ব পালন করতে বাধ্য ছিলাম। এই সেনাবাহিনীর দেশপ্রেমিক এবং চৌকস পেশাদারিত্বের জন্য আমি নির্দ্বিধায় স্বীকার করি যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের তিনটা ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টে বহিঃশত্রুর শকুনি দৃষ্টি থেকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি, এবং বিভিন্ন সময় যে ঝড় বা তাণ্ডব আসে সেটাকেও আমরা মানে সামাল দিতে সক্ষম হয়েছি। তো সে কারণে আর্মি সমর্থিত বা আর্মি ব্যক্তিত এটাকে কোনো দৃষ্টিকোণ থেকে নেগেটিভ নেওয়ার কোনো স্কোপ নাই। আর্মি সর্বদাই তাদের পেশাদারিত্বে স্বাক্ষর রেখে দেশ ও বিদেশে দেশের মানকে উন্নত করছে। আজকে বহির্বিশ্বের দেশ বাংলাদেশকে চেনে বিভিন্ন খেলাধুলা স্পোর্টস এর মাধ্যমে। আজ থেকে 36 বছর আগে 1988 সালে সর্বপ্রথম যে 15 জন লোক জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের পতাকা সাথে নিয়ে, এবং তাদের পেশাদারিত্বের স্বাক্ষর স্বরূপ বাংলাদেশকে মানুষ বিভিন্ন দেশ যে তাদের হৃদয়ে স্থান করে নেয়, এবং জাতিসংঘের মতো জায়গা যেখানে 170টা গণতান্ত্রিক দেশ বিশ্বে আছে, তার ভিতরে বাংলাদেশ জাতিসংঘে বারংবার তার পেশাদারিত্বের কারণে প্রথমবার স্থান দখল করেছে এই সেনাবাহিনীর কারণে। বাংলাদেশে সেনাবাহিনী যখন দেশের বাইরে থাকে, সৈনিক দুটা পয়সা পায় কি না পায়, একটা সন্তান, দেশমাতৃকের সন্তান যখন দেশ, সমাজ, রাষ্ট্র এবং আত্মীয় স্বজন, পূজা পার্বণ, অতিথি সেবা বাদ দিয়ে শুধুমাত্র দেশের অর্থ আর্নিং এর জন্য, ন্যাশনাল ইকোনমিতে গ্রিডে অর্থ যোগানের জন্য দেশের বাইরে থাকে, এইটাকে কখনো যদি ছোট দৃষ্টিকোণ থেকে দেখেন
তাহলে আর্মিকে একটু ছোট করে দেখা হবে। কোনো দেশের অস্তিত্ব ডিপেন্ড করে তার পেশাদারিত্ব বাহিনীর উপরে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, যেমন এটার সঙ্গেই আমি গতকালকের যে ঘটনাটা আমরা দেখতে পাই, যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১ বুধবার সকাল ৮টার সময় যে বিচারপতি জনাব গোলাম মুর্তজা মজুমদার ১৫ জন সেনা কর্মকর্তা সার্ভিং এবং যে রিটায়ার্ড তাদের একটা বিচার ব্যবস্থা প্রক্রিয়াধীন শুরু হয়েছে। এই জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদেরকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, আর্মিকে বিতর্কিত করা হচ্ছে। প্রথম কথাটা হচ্ছে, কেউ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আইনের ঊর্ধ্বে নাই। আর্মি বরং দুইটা সেনা আইন এবং দেশের আইন, দুইটা আইনের বলয়ে তারা আবদ্ধ। তো তাদেরকে ব্যক্তিগতভাবে সদিচ্ছায় কোনো দায়িত্ব পালন করার কোনো ইচ্ছা নাই। তা সেনাবাহিনীর গুটি কয়েকজন ব্যক্তির দায় কখনো বাহিনী নিতে পারে না, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম যারা দেখতে পাচ্ছি ডিজিএফআই এবং র্যাব, ডিজিএফআই কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্স এবং বেসামরিক কর্তৃপক্ষ ডিজিএফআই তে চাকরি করেন। র্যাবে আর্মি, নেভি, এয়ারফোর্স, ইভেন আনসার সামনে কিছু ম্যাজিস্ট্রেট সবাই দায়িত্ব পালন করেন। তো যখন তাকে র্যাবের দায়িত্ব পালন করাতে দেওয়া হয়েছে, যখন তাকে ডিজিএফআই এর প্রধানের দায়িত্ব পালন করা হয়েছে, তখন কিন্তু সে আর্মির অধীন নয়। কিন্তু সম্প্রতি ইভেন গতকাল আমি দেখতে পেয়েছি, জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, রাজপথে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং তাদের গলায় মালা দেওয়া হচ্ছে, জুতার মালা হচ্ছে। এটাকে কেন সেনাবাহিনী ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেওয়া হচ্ছে? ডিজিএফআই তো কখনো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে না, র্যাব তো কখনো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে না। আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে আইনের কাঠগড়ায় নিতে হবে। ব্যক্তিগতভাবে কারোর জন্য আমি রিকোয়েস্ট বা প্রশ্রয় করছি না, বাট সেনাবাহিনী বিতর্কের ঊর্ধ্বে। এটা নিয়ে বর্তমান যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। কলাপাতা বিচারপতি মানিক, উনি অন্যায় করেছেন, হয়তো ওনার রায়ের মাধ্যমে উনি সুস্থ লোককে অসুস্থ বানিয়েছেন, ভালো লোকের ফাঁসি দিয়েছেন। দ্যাট ডাজন্ট মিন যে বিচার বিভাগ বিতর্কিত হবে। বিচার বিভাগ একটা ইন্ডিপেন্ডেন্ট, সেই জুডিশিয়ারি ডিপার্টমেন্ট যেটা তিনটা খুঁটির একটা দেশের। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি ভাবলাম যে এই সেনা কর্মকর্তারা দায়ী বা ভুল করেছেন, এই ভুলের জন্য তাকে আইনের কাঠগড়ায় নিতে হবে। সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো অধিকার কোনো নাগরিকের নয়, রাষ্ট্রের নাই। এবং আমার অনুরোধ, এই মিডিয়ার মাধ্যমে আপনারা এ ব্যাপারে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পাশে দাঁড়িয়ে যদি রক্ষার বা এই সঠিক কথাটা উপস্থাপন না করেন, তাহলে আমাদের অনেক বড় সাফার করতে হবে। তাদের পেশাদারিত্বের দিক দিয়ে তারা অনেক দুর্বল হয়ে যেতে পারে। আপনি বলছিলেন প্রতিরক্ষা মন্ত্রী তার নির্দেশ পালন করা। আমরা জানি বিগত সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীরা, সাবেক প্রধানমন্ত্রীরা। তো তারা যদি কোনো নির্দেশ দিয়েই থাকে, সেনা কর্মকর্তা বা সেনাবাহিনীর তো দায়িত্ব সেটা পালন করা, সেই নির্দেশ পালন করা। সেই নির্দেশ পালন করতে যে তারা আজকে কাঠগড়ায়, কি বলবেন? ধন্যবাদ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম দায়ী নির্দেশদাতা। আর বাংলাদেশ সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন, যেটি এক্সিকিউটিভ, সচিব বা ডিসি, এসপি, বিভিন্ন যারা যে দায়িত্ব পালন করে থাকেন, তাদের মাঝখানে গালফ ডিফারেন্ট। হোয়াট ইজ দ্যাট? একজন ডিসি কে একটা দায়িত্ব দিলে, উনি যদি দায়িত্ব পালন সঠিকভাবে করতে না পারে, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি বা বের করে দেওয়া হয়। তাকে কি করা হয়? ওখান থেকে পোস্টিং করা হয়। তাকে কি করা হয়? তাকে ওখান থেকে এসিআর খারাপ দেওয়া হয়, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। বাট সেনাবাহিনীর ক্ষেত্রে নয়। সেনাবাহিনীর মেন দায়িত্বটা হচ্ছে ডু অর ডাই। সে কারণে যদি কখনো সেনা কর্মকর্তা কোনো যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন থেকে বা কঠিন দায়িত্ব পালন থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা হয়। সেটাই বলছিলাম যে বাংলাদেশ আর্মি অ্যাক্ট 1952, দ্যাট ইজ কোর্ট মার্শাল। বাংলাদেশ সেনাবাহিনী যদি কোথাও কোনো
ভুল করে থাকে তার সর্বোচ্চ বিচার এই কোর্ট মার্শালের মাধ্যমে। এই কোর্ট মার্শাল কিন্তু মন গড়া না, নির্দিষ্ট চৌকস ওই বিষয়ে পারদর্শী লোকদের বা সেনা কর্মকর্তার দ্বারা গঠিত টিমের মাধ্যমে তাদের যাচাই বাছাই করে উপস্থাপন করা হয়। তা ঠিক এমনি করে বিচার বিভাগের যদি কেউ ভুল করে, আমার যেটা কলাপাতা বিচারপতি মানিক উনি ভুল করেছেন, দ্যাট ডাজন্ট মিন যে ওখানে যতগুলো বিচারপতি ছিল সব বিচারপতি অপরাধী, খারাপ। তা এমনি করে আমরা যখন দায়িত্ব পালন করি আর সিভিল প্রশাসন দায়িত্ব পালন করে, এই দুইটা দায়িত্ব পালনের ভিতরে পেশাদারিত্বের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। তা আবার যদি সেনাবাহিনী বা সেনাপ্রধানের অধীনে থাকে, তাহলে সেনাপ্রধান এই দায়ভার নিতে পারেন। সেনাপ্রধান দায়ভার নিলে এটা সেনাবাহিনীর দায়ভার চলে আসে। কিন্তু ডিজিএফআই কিন্তু সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সকলের দায়িত্ব এখানে। কারণ এই ডিজিএফআই এর একসময় প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল AKM আমিনুল ইসলাম, কোনো এক সময় ছিলেন উইং কমান্ডার হামিদুল্লাহ। তারা কিন্তু এই বিমান বাহিনীর, তো তারা থাকা অবস্থায় যদি এই ধরনের কোনো আদেশ তারা পালন করতেন, এই আদেশ যদি পালন করতে গিয়ে যে ভুলটা করেছেন, সেটা কিন্তু বিমান বাহিনীকে দোষ দেওয়া হতো না, এই দোষটা দেওয়া হতো ডিজিএফআই কে। ডিজিএফআই একটা মন্ত্রণালয়ের আন্ডারে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, যেমনটি আমার বন্ধু চৌকস উপস্থাপক বলেছিলেন যে বিগত সরকার সবসময় প্রধানমন্ত্রী এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, আবার কিছু কিছু বিতর্কিত আসছে যে এসি গাড়িতে আসছে কেন, এখানে থাকছে কেন, ওখানে থাকছে কেন। এটার জন্য আর্মি দায়ী নয়, আর্মি চৌকস তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলে যাচ্ছে। তারা মাঠে ঘাটে পুলিশের দায়িত্ব দিচ্ছেন, পালন করছে। বিদ্যুৎ ফেল করছে, আর্মিকে দায়িত্ব দিচ্ছেন, পালন করছে। কোথাও বন্যা ঝড় তুষার হচ্ছে, আর্মি দায়িত্ব পালন করছে। পাহাড় কেটে মানুষ মারা যাচ্ছে, আর্মি তার জীবন বিপন্ন করে উদ্ধার করছে। কোথাও আগুন লাগছে, গতকাল দেখা যাচ্ছে এয়ারপোর্টে ফায়ার ব্রিগেডের সাথে সাথে সার্বিক সহযোগিতার জন্য আর্মি তার জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ছে। চিটং এর যে আগুন লেগেছে, সেখানে আর্মি আর্মি তার পেশাদারিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। কিন্তু গুটি কয়েক একটা দুইটা বা পাঁচটা দশটা মানুষের ভুলের জন্য কখনো সেনাবাহিনীকে দায়ী করবেন না। একজন প্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে এই আইনের প্রতি শ্রদ্ধা, দেশের আইনের প্রতি শ্রদ্ধা, দেশের আইন বা রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপনারা এই ভুল প্রোপাগান্ডার মাধ্যমে দেশের আর্মিকে বা সশস্ত্র বাহিনীকে আপনারা ধ্বংস করবেন না। এটা বহিঃশত্রুর কাছে আমরা হাসির পাত্র হয়ে যাব।